যে দান করতে চায় তার কখনো অভাব হয় না, টাকাই হোক বা অন্য জিনিসই হোক ঠিক জোগাড় হয়ে যায়। যে খায় চিনি তাকে যোগান চিন্তামণি, এ কথা যেমন ঠিক যে দেয় চিনি তাকেও যোগান চিন্তামণি, এ কথাও তেমনি নিঃসংশয়ে ঠিক। ইতিহাসে এর নজির ভুরি ভুরি মিলবে। ওয়েলকাম ব্যাক টু মিত্র আ স্টোরি নিটার। আজকে আমি গজেন্দ্র কুমার মিত্রর লেখা রঘু রাজার দান কাহিনী শোনাতে চলেছি। তো চলো আর দেরি না করে গল্পটা স্টার্ট করি। রাম রাজার কথা নিশ্চয়ই শুনেছ। রামায়ণের রামচন্দ্র। রামের বাবা হলেন দশরথ, দশরথের বাবা অজ, অজর বাবা রঘু, যার নাম থেকে রঘুবংশ কথাটার উৎপত্তি হয়েছে এবং সেই জন্য রামের আর এক নাম হলো রাঘু। সেই রঘুরই গল্প। বড়দত্ত নামে এক ব্রাহ্মণ সন্তান গিয়েছিলেন কাশ্যপ মুনির কাছে লেখাপড়া শিখতে। অধ্যয়ন শেষ হতে তিনি গুরুকে জিজ্ঞাসা করলেন, আচার্যদেব, আমি আপনাকে কিছু গুরু দক্ষিণা দিতে চাই। কি নেবেন বলুন? যা হয় দিও বাপু, কাশ্যপ উত্তর দিলেন। বড়দত্ত কিন্তু নাছোড়বান্দা। না, আপনি একটা কিছু বলুন, কি চান তাই বলুন। ঘ্যান ঘ্যান করেন অবিরত। ছাত্রের আর্থিক অবস্থার দৌড় কাশ্যপ তো জানে। কথাটা তার ভালো লাগে। কতকটা জব্দ করার জন্যই বলেন, বেশ, তোমাকে তো বাপু আমি 64 বিদ্যা শিখিয়েছি, তা 50 বাদই দাও। 14 কোটি মোহর পেলেই আমি খুশি। তাই নিয়ে এসো গে। কাশ্যপ মনে মনে হাসতে লাগল। কথাটা বলতে বলতে বড়দত্তের মুখ শুকিয়ে উঠল। 14 কোটি মোহর কোথায় পাবেন তিনি? গরিব ব্রাহ্মণ এত টাকা জোগাড় করবে কোথা থেকে? আচার্যদেব যে এমন করে তাকে জব্দ করবেন তা তিনি স্বপ্নেও ভাবেন। যাই হোক, শুকনো গলায় ঢোক গিলে বড়দত্ত বললেন, দয়া করে যদি 7 দিন সময় দেন আমাকে। একসঙ্গে এতগুলো টাকা তো সময় লাগবে। ভাঙেন তো মচকান না ব্রাহ্মণ। এত বড় বড় কথা বলার পর কোন মুখেই বা বলবেন যে পারবো না? কাশ্যপ বললেন, বেশ তো, আমার কোনো তাড়া নেই। বড়দত্ত সেখান থেকে বেরিয়ে বলতে গেলে মাথায় হাত দিয়ে আকাশ পাতাল ভাবতে লাগলেন। কোথায় যাবেন? এত টাকা তাকে কে দেবে? অবশেষে অনেক ভেবেচিন্তে তিনি ঠিক করলেন, হাত পাততে গেলে রাজার কাছেই পাতা ভালো, অন্তত তাকে দিয়ে শুরু তো করা উচিত। বড়দত্ত তখনই রওনা হয়ে গেলেন রাজধানী। সম্রাট রঘু বিখ্যাত দাতা। দান করেন তিনি ভাণ্ডারের দিকে না চেয়ে। পার্থের অবারিত দান। কিছুদিন আগেই তার পিতার বার্ষিক শ্রাদ্ধের দিন গিয়েছে। সে উপলক্ষে এমনই দান করেছেন যে রাজপুরে একটি সোনা তো দূরে থাক, ধাতুর বাসন পর্যন্ত নেই। সম্রাট পাতায় খাবার এবং ভাঁড়ে জল খাচ্ছে। সেই রঘুর কাছে বড়দত্ত এসেছেন 64 কোটি মোহর চাইতে। বড়দত্ত যখন রাজপুরীর দৌড়ে এলেন, বেলা তখন 3য় প্রহর। রাজকার্য শেষ করে রঘু তখন অন্তঃপুরে গিয়েছেন আহার করতে। পার্থে বিশেষত ব্রাহ্মণ। রাজধীরাজের হুকুমে কোথাও যেতে তার বাধা নেই। দাড়ি ও শটান দেখিয়ে দিয়েছে অন্দরমহলের দেউড়ি। বড়দত্ত গিয়ে হাজির হয়েছেন একেবারে সম্রাটের খাস কামরায়, রঘু যেখানে আহারে বসেছেন। বড়দত্ত কিন্তু দোরের কাছে গিয়েই থমকে দাঁড়ালেন। ও হরি, এর কাছে এসেছেন তিনি 14 কোটি মোহর চাইতে? মাটির ভাঁড় আর বনের পাতা যার সম্বল, রাজা হয়ে যে মাটির ভাঁড়ে জল খায়, তার কাছে টাকার কথা পারাই তো নির্বুদ্ধিতা। বড়দত্ত সেইখান থেকেই ফিরে চললেন। কিন্তু ততক্ষণে রঘুর নজর পড়েছে তার দিকে। সম্রাটের ইঙ্গিতে দাঁড়িরা বড়দত্তের পথ রোধ করে দাঁড়ালো। রঘু তাড়াতাড়ি আচমন শেষ করে উঠে এসে ওর পা ধুইয়ে পাদ্য অর্ঘ্য দিয়ে অভ্যর্থনা জানালেন। তারপর ভালো একটি আসনে বসিয়ে হাত জোড় করে প্রশ্ন করলেন, প্রভু, কেনই বা আপনি এসেছিলেন? কেনই বা বিমুখ হয়ে ফিরে যাচ্ছেন?
কি অপরাধ হলো আমার? বড়দত্ত বললেন, মহারাজ, তাহলে সত্য কথাই বলি, গুরুদক্ষিণা দেবার হাতে টাকা নেই। আপনার কাছে প্রার্থনা করব বলে এসেছিলাম। আমরা ব্রাহ্মণ, ভিক্ষে নিয়ে দক্ষিণা দেবার রীতি আমাদের আছে। তা এখানে এসে দেখলাম আপনার এমন পয়সা নেই যে একটা ধাতুর পাত্র কেনেন, ভাঁড়ে জল খাচ্ছেন। সেক্ষেত্রে আপনার কাছে অর্থ চাওয়া বৃথা মনে করেই ফিরে যাচ্ছিলাম। রঘু বললেন, ছি ছি, এ কি বলছেন? আপনি ফিরে গেলে আমার লজ্জার সীমা থাকতো না। বলুন কত দিতে হবে, আমি নিশ্চয়ই দেব। বড়দত্ত তবু বিশ্বাস হয় না, বলে, সে আপনি দিতে পারবেন না। সমগ্র ধরনের অধীশ্বর আপনি, আর মৃৎপাত্রে জল খাচ্ছেন। আপনার অবস্থা তো বুঝতেই পারছি। মিছিমিছি আপনাকে বিব্রত করব কেন? ছেড়ে দিন, চলে যাই। তবু রঘু পীড়াপিড়ি করতে লাগলেন। তখন বড়দত্ত বলেন, রাজন, 1 টাকার জন্য এত দূর আসিনি। 14 কোটি মোহর লাগবে আমার। দেখুন, পারবেন দিতে? 14 কোটি মোহর। বেশ থেমে থেমে জোর দিয়ে দিয়ে উচ্চারণ করলেন বড়দত্ত। টাকার অঙ্কটা শুনে রঘুর বুকে রক্ত হিম হয়ে গেল। রাজকোষে তার একটি কানাকড়িও নেই যে, কিন্তু তিনি সম্রাট, এত সামান্যে বিচলিত হলে তার চলে না। মুখে কোনো উদ্বেগেই প্রকাশ করতে দিলেন না তিনি, শুধু বললেন, সে যেমন করেই হোক ব্যবস্থা হয়ে যাবে। আপনি এখন নিশ্চিন্ত হয়ে আহার বিশ্রান্তি করুন। একদিন মাত্র সময় নিচ্ছে, যেমন করে হোক তার ভেতর আপনার টাকা জোগাড় করে দেব। বড়দত্ত নিশ্চিন্ত হয়ে ঘুমোতে চলে গেলেন, কিন্তু রঘুর চোখে আর ঘুম রইল না। তিনি তখনই পাত্র মিত্রদের ডেকে পাঠালেন। বলি, রাজকোষে কিছু আছে? টাকাটার কোনো ব্যবস্থা করতে হবে। তারা শুষ্ক মুখে ঘাড় নাড়লেন। 1 কড়াকড়িও নেই। যতক্ষণ ছিল সম্রাটকেই দানের রসদ জোগানো হয়েছে। রঘু তখন ডেকে পাঠালেন রাজধানীর সম্ভ্রান্ত এবং ধনী শ্রেষ্ঠীদের। 14 কোটি মোহর ধার দিতে পারেন তাদের সম্রাটকে? শ্রেষ্ঠীরা লজ্জায় মাথা নত করলেন। রঘু বললেন, দেখুন, যিনি বা যারা দিতে পারবেন এই অর্থ তাকে 10 গুণ করে পরিশোধ করব। প্রধান প্রধান ব্যবসাদাররা খানিক মুখ চাওয়াচাই করল। বলল, বৃথা আমাদের লজ্জা দিচ্ছেন। আমাদের কাছে যতক্ষণ ছিল আপনার মহাত্মকে ঋণ দিয়েছি আমরা। এখন সারা রাজধানীর সমস্ত সম্বল জড়ো করলেও 1 কোটি মোহরও হবে না বোধহয়। রঘুর মাথায় তখন বাজ ভেঙে পড়ল। মাথায় হাত দিয়ে বসে পড়লেন। এমন লজ্জার আর তাকে কোনো দিন পড়তে হয়নি। ছি ছি, সূর্যবংশের সব সুনাম বুঝি আজ তার দ্বারাই নষ্ট হয়। তিনি বসে বসে ভাবছেন, এমন সময় হঠাৎ দেবর্ষী নারদ এসে হাজির। কুমতলব দিতে এই মুনি ঠাকুরটির কিন্তু তুলনা নেই। তিনি সব শুনে বললেন, যক্ষরাজ কুবেরের তো এত পয়সা রয়েছে, তুমি যক্ষপুরী জয় করে ধন জিতে কেন আনো না? ক্ষত্রিয়দের ধর্মই হলো পররাজ্য জয় করা, এতে কোনো পাপ নেই। রঘুর মুখ উজ্জ্বল হয়ে উঠল। এই তো ঠিক হয়েছে। তখনই তিনি সেনাপতি এবং আমত্তদের ডেকে যুদ্ধযাত্রার আয়োজন করতে লাগলেন। সাজ সাজ রব পড়ে গেল চারদিকে। এখন যেমন সব দেশের রাজধানীতেই অপর দেশের রাজদূতেরা থাকেন, সেকালেও তা থাকত। অযোধ্যায়ও কুবেরের দূত ছিল। সংবাদটি তিনি তখনই কুবেরদের কাছে পাঠিয়ে দিলেন। কুবেরের কিন্তু খবরটা শুনে একটুও রাগ হলো না। তিনি বললেন, আমার কাছে টাকা থাকতে রঘুর মতন পুণ্যবান্দা তার অর্থের অভাব হবেই বা কেন? এর জন্য এত কাণ্ড করবার কি আছে? আমাকে একটু জানালেই তখনই তো ব্যবস্থা হয়ে যেত। তিনি তখনই আদেশ করলেন, 14 কোটি মোহর অযোধ্যায় পৌঁছে দিয়ে এসো। এ আমি হুকুম দিচ্ছি। আমি রঘুকে উপহার দিলাম এই 14 কোটি মোহর। তার লোকজন সেই রাতেই টাকা পৌঁছে দিয়ে গেল। রঘু হাঁপ ছেড়ে বাঁচলেন। পরের দিন সকাল হতে না হতেই বড়দত্তকে ডেকে আনা হলো। রাজা বললেন, ভান্ডারে মোহর মজুদ আছে, গুনে নিয়ে যান। বড়দত্ত তো অবাক, কিন্তু তারও আর তখন অপেক্ষা করবার সময় নেই। 7 দিন ফুরোবার আর 1টি দিন বাকি।
তিনি রঘুকে ধন্যবাদ দিয়ে টাকাটা নিয়ে রওনা হলেন। কাশ্যপ মুনি ঋষি মানুষ, বনে থাকেন, ফলমূল খান, তার টাকার কোনো দরকার নেই। ওটা উনি বলেছিলেন কতকটা বড় দত্তের অহংকার চূর্ণ করতে, ওকে জব্দ করবার উদ্দেশ্যে। এখন বড় দত্তকে ঘোড়ার পিঠে চাপিয়ে ভোরে ভোরে মোহর আনতে দেখে তিনি অবাক। এত টাকা তিনি রাখবেনই বা কোথায়? অনেক ভেবেচিন্তে তিনি বললেন, আমি বনবাসী, মোহর রাখবার আমার জায়গা নেই, তুমি এটা ইন্দ্রকে দিয়ে দাও গে বাবু। তিনি দেবরাজ, তারই টাকা দরকার। বড় দত্ত আর কি করেন, মোহরের বোঝা নিয়ে চললেন ইন্দ্রর কাছে। ইন্দ্র টাকাটার পুরো ইতিহাস শুনে এতখানি জিভ কেটে বললেন, বাপ রে, রঘুর দান করা জিনিস আমি ঘরে তুলবো? একটুও পারবো না। এমনিতেই তো ভয়ে আমার চোখে ঘুম নেই, রঘুর যা পুণ্যবল বাড়ছে দিন দিন, কবে আমার ইন্দ্রপুরীটাই কেড়ে নেয়। এ বাবাজি, তুমি নিয়ে যাও। কোথায় নিয়ে যাব বলুন? আমিও ব্রাহ্মণ, আমার কাছে এত টাকা কোথায় রাখবো? বিশেষ করে এ হলো দান করা ধন। ইন্দ্র অনেক ভেবেচিন্তে বললেন, কুবেরই হলেন ধনপতি, তুমি তাকে গিয়ে দাও। টাকা কড়িটা তিনি বোঝেন ভালো। অজ্ঞতা বড় দত্ত সেই সব মোহরের বস্তা সঙ্গে করে নিয়ে আবার চললেন কুবেরের কাছে। কুবের কথাটা শুনে শুধু হাসলেন। কর্মচারীদের বললেন, ঠিকই হয়েছে, তোমরা গুনে গুনে ভাণ্ডারে তুলে রেখে দাও। বড় দত্ত দক্ষিণা দিতে চায়, অথচ তার নিজের সঙ্গতি নেই। তিনি পেলেন রঘুর কাছ থেকে, রঘু দান করবেন, অথচ ঘরে এক পয়সাও নেই। কুবের স্বেচ্ছায় তাকে উপহার পাঠালেন। কুবেরেরও ঘর কিন্তু খালি হলো না, যেখানকার মোহর সেখানেই ফিরে এলো। তো আজকের গল্প তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন গল্প নিয়ে। আজকের মতন টাটা।